নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। যেমনটা আমরা গতকালই একটা আন্দাজ করেছিলাম, এই যে নিফটি ফিফটি এখানে আজকে ভালো পারফরমেন্স দেখা যেতে পারে এবং ওভারঅল মার্কেট আজকে ভালো পারফর্ম করতে পারে, সেরকমটাই দেখতে পাচ্ছেন আজকে আমাদের এই যে নিফটি ফিফটি এটাই গ্যাপ আপ হয়ে ওপেন হয়েছিল এবং এমন কোনো সময় নেই যখন এই নিফটি ফিফটি এটা লাল নিশানে চলে এসেছে। দেখতে পাচ্ছেন দিনের এই সবটুকু সময়ই এই সবুজে ট্রেড করেছে এবং এই শেষ দিকে একটা শার্প র্যালি আসে এবং এই শার্প র্যালি আসার পরে এই যে নিফটি ফিফটি এটাই 1.17% বেড়ে বন্ধ হয়েছে এবং পয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছেন প্রায় 300 পয়েন্টের কাছাকাছি বেড়ে আমাদের এই যে নিফটি ফিফটি এটা বন্ধ হলো। তো এই শুক্রবারের পর থেকে এই যে নিফটি ফিফটি এটা লাগাতার নিচের দিকেই পড়ছিল। শুক্রবারেও প্রায় 300 থেকে 350 পয়েন্ট পড়েছিল এবং তারপরে এই যে যুদ্ধ এটা তো পুরোদমে শুরু হয়ে যায় এবং তারপরে এই যে নিফটি ফিফটি এখানেও ভালো পতন আসছিল এবং সেই পতন কাটিয়ে আজকের দিনে এই যে নিফটি ফিফটি এখানে কিন্তু এই তেজি ফিরে এলো। তবে এই যে তেজি এখানে এক্ষুনি বিশ্বাস করাটা উচিত হবে না, কারণ এমন অনেক ডেটা রয়েছে যেগুলো এই নির্দেশও দিচ্ছে যে শর্ট টার্মে এই পরিস্থিতি এত সহজে ঠিক হবে না। আবার কিছু কিছু পজিটিভ নিউজও আসছে। আর দেখুন, এই যুদ্ধের সময় এরকম মিক্স যে খবর সেগুলো শুনতে পাবেন। এমনটা হবে না যে একবারে যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে, আবার এমনটাও হবে না যে পুরোদমে এই যুদ্ধ বেড়েই চলেছে। মাঝে মাঝে এমন খবরও আসবে যে যুদ্ধ বন্ধ হতে পারে, আবার মাঝে মাঝে এই যে যুদ্ধ সেটা বেড়েও যাবে। তো যখন যেরকম খবর আসবে সেই হিসেবে আমাদের মার্কেটে রিয়াকশনও দেখতে পাবেন। যেমনটা আজকের দিনে কিছুটা পজিটিভ খবরে এই যে নিফটি ফিফটি এখানে তেজি এলো। তো ধরুন এখন এই 285 পয়েন্ট বাড়া রয়েছে, এরপরে ধরুন এই রাত্রের মধ্যেই আবার এই যুদ্ধ সংক্রান্ত খারাপ কোনো খবর চলে এলো, তখন আবার আগামীকাল এই যে নিফটি ফিফটি এখানে বড় পতনও দেখতে পেতে পারেন। মানে এই যে পরিস্থিতি এটা কিন্তু পরিবর্তনশীল। যদি বিভিন্ন ইন্ডাইসেস গুলো দেখি, এই নিফটি ফিফটি তো বেড়েইছে, এর সঙ্গে সঙ্গে এই যে নিফটি নেক্সট ফিফটি এটা 1.38% বাড়া রয়েছে। নিফটি ব্যাংক এটা বেড়েছে 0.51%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 0.80% বাড়া। এই মিড ক্যাপ সিলেক্ট 0.2% বেড়েছে। এই 100, 200, 500 এইগুলোই 1.20 থেকে প্রায় 1.30% মধ্যে মধ্যে বাড়া। এই মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো দেখতে পাচ্ছেন এই 1.5% কাছাকাছি বাড়া রয়েছে। এই স্মল ক্যাপ 100 এটা 1.58% এবং এই স্মল ক্যাপ 50 এটা 1.85% বেড়ে বন্ধ হয়েছে এবং ওভারঅল যে মার্কেট ব্রেথ সেটা অনেকদিন পর আজকে ভালো হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন যে 3336 খানা স্টক এই এনএসসি তে ট্রেড হয়েছে, তাদের মধ্যে বাড়া শেয়ারের সংখ্যা 2210 খানা এবং সেখানে পড়েছে কতগুলো 1039 খানা। প্রায় ডবলের থেকেও বেশি শেয়ার আজকের দিনে বেড়ে বন্ধ হয়েছে। আর বিভিন্ন সেক্টরগুলো কেমন পারফর্ম করলো, তো এই যুদ্ধের সময় দেখতে পাচ্ছিলেন অন্যান্য দিনগুলো বাকি যে ইন্ডেক্সগুলো সেগুলো খারাপ পারফর্ম করছিল এবং সেখানে নিফটি আইটি এটা ভালো পারফর্ম করছিল, কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন তার উল্টো সিনারিও দেখা যাচ্ছে। মানে এই যে নিফটি আইটি এটা আজকে লাল নিশানে বন্ধ হয়েছে এবং বাকি যে ইন্ডেক্সগুলো এগুলো বেশিরভাগই সবুজে বন্ধ হয়েছে। এই নিফটি অটো 1.86% বাড়লো। ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা 0.68% বেড়েছে। এফএমসিজি এটাও বাড়া। এই মিডিয়া এটা 1% বেড়েছে। এই মেটাল সেক্টরেও তেজি ফিরেছে, 2.29% বেড়েছে। ফার্মা 1.47% বাড়লো। পিএসইউ ব্যাংক বেড়েছে 0.5%, প্রাইভেট ব্যাংক 0.45% এবং এই নিফটি রিয়ালটি এটাই 1.83% বেড়েছে। তো এখানেও দেখতে পাচ্ছেন বেশিরভাগ ইন্ডেক্স, তারপরে বিভিন্ন ব্রড মার্কেট যে ইন্ডেক্স গুলো রয়েছে এগুলো তো সেক্টরাল ইন্ডাইসেস, তো সবেতেই ভালো পারফরমেন্স আজকের দিনে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের এই যে ইন্ডিয়ান রুপি যেটা দুর্বল হতে হতে এই 92 ওপরে উঠে গিয়েছিল, সেখানে দেখতে পাচ্ছেন আজকেই কিছুটা পজিটিভিটির কারণে এই ইন্ডিয়ান রুপি এটা শক্তিশালী হয়ে গেছে, এই 92 নিচে নেমে গেছে এবং দেখতে পাচ্ছেন একটা শার্প তেজি আমাদের এই রুপি এইখানে এসেছে। প্রায় 0.5% কাছাকাছি আজকের দিনে আমাদের যে রুপি সেটা শক্তিশালী হয়েছে। এই যে রুপির মান কমছে, মানে এই 91.66 হয়েছে, তো এই যত কমবে তত কিন্তু আমাদের যে ইন্ডিয়ান রুপি এটা শক্তিশালী হচ্ছে, কারণ এই যে ভ্যালুটা এটা হচ্ছে ডলারের এগেনস্টে। আর গ্লোবাল মার্কেট কেমন পারফর্ম করছে, এই গ্লোবাল মার্কেট গতকাল ভালো তেজি দেখিয়ে দিয়েছিল, বিশেষ করে ইউরোপিয়ান মার্কেটগুলো এগুলোতে সেরকম বড় তেজি নেই, এগুলো একদম ফ্ল্যাট রয়েছে। দেখতে পাচ্ছেন এই ড্যাক্স 0.02%, তারপরে এই ফুটসি 100 0.08%, এই ক্যাক 40 0.01% এবং এই ইউরোস্টক্স এটাও এই 0%। মানে বুঝতে পারছেন একদম ফ্ল্যাট পারফরমেন্স দেখাচ্ছে। কখনো কখনো তো আবার দেখতে পাচ্ছেন এই লাল নিশানেও মাঝে মাঝে চলে যাচ্ছে। আর এশিয়ান মার্কেটগুলো কেমন কি পারফর্ম করছে, এইখানে জাপান মার্কেট দেখতে পাচ্ছেন এই যে নিক্কেই এটা 1.90% বেড়েছে। তারপরে চীনের মার্কেট দেখতে পাচ্ছেন সাংহাই এটাও পজিটিভে বন্ধ হয়েছে। এই হ্যাংসেং এটাও কিছুটা পজিটিভে এবং এই কোসপি মানে সাউথ কোরিয়ার মার্কেট যেখানে বড় বড় পতন দেখা যাচ্ছিল, গতকালও 12.5% পড়েছিল, তো সেটা প্রায় 10%-এর কাছাকাছি আজকের দিনে বেড়েছে। এই এশিয়ান মার্কেটগুলো তো ভালো পারফর্ম করছেই এবং তার সঙ্গে সঙ্গে এর উপরে যে ইউরোপিয়ান মার্কেটগুলোর কথা বললাম এইগুলো যে নিউট্রাল রয়েছে এটাও কিন্তু পজিটিভ ব্যাপার। যদি লাল নিশানে চলে যেত এগুলো কিন্তু গ্লোবাল মার্কেটের উপর প্রেসার তৈরি করতে পারতো। আর আমেরিকান মার্কেটের যে ফিউচার্স গুলো রয়েছে সেগুলো কেমন পারফর্ম করছে, এই আমেরিকান মার্কেট তেজিতে ছিল দেখতে পাচ্ছেন, কিছুটা পড়েছে, তবে বলতে পারেন অন্যান্য মার্কেটের মতোই পারফর্ম করছে। এই যে ডাউ জোন্সের ফিউচার্স এটাই 0.32% পড়েছে। যদি লম্বা চার্ট দেখেন অন্যান্য মার্কেট যেমন পড়েছে
এই আমেরিকান মার্কেট সেভাবে পড়েনি, তো দেখতে পাচ্ছেন সেভাবে রিকভারিও আসেনি, এই একই লেভেলের কাছাকাছি ঘুরছে। মানে যুদ্ধের প্রভাব এই যে আমেরিকান মার্কেট সেখানে কিন্তু সেভাবে দেখা যায়নি। আর এই নাসডাক ফিউচার্স এটাও দেখতে পাচ্ছেন 0.17% নিচে রয়েছে। এবং যুদ্ধের পরে এই যে নাসডাক এখানে তো বরঞ্চ তেজি ফিরে এসেছে। আর এই বর্তমান যুদ্ধের পরিস্থিতি কেমন দেখুন, এই যে যুদ্ধের পরিস্থিতি সেখানে অনেক রকম জিনিস দেখতে পাবেন। কখনো কখনো এই রিপোর্টও আসবে যে কোনো দেশ তাদের দিক থেকে এই যে শান্তি চুক্তি সেটা করতে চাইছে, এবং এই চুক্তিগুলো হওয়ার মাঝখানেই বিভিন্ন অ্যাটাকও কিন্তু হবে। কারণ এই যুদ্ধ যেভাবে শুরু হয়েছে সেরকম একবারে কিন্তু বন্ধ হয়ে যাবে না, আস্তে আস্তে বিভিন্ন খবর আসবে এবং বিভিন্ন আপডেটের মাধ্যমে এই যে যুদ্ধ সেটা বন্ধ হতে পারে। তো সেটা আজকেও বন্ধ হতে পারে বা হতে পারে 1 মাস পরেও বন্ধ হবে। এবং এই যুদ্ধ রিলেটেড কি খবর সামনে আসছে যেমনটা দেখতে পাচ্ছেন, এই ইরানিয়ান ইন্টেলিজেন্স তারা কি করেছে, সেন্স ওয়ার্ড টু ইউএস অন পোটেন্সিয়াল টক্স টু এন্ড ওয়ার। মানে এই যে ইরানিয়ান ইন্টেলিজেন্স তারা কি করেছে, এই আমেরিকার কাছে বার্তা পাঠিয়েছে কিসের ব্যাপারে, পোটেন্সিয়াল টক টু এন্ড ওয়ার, মানে এই যে যুদ্ধ সেটা বন্ধের ব্যাপারে। কিন্তু এই ইউএস অফিসিয়াল তারা কি বলছে যে নো অ্যাক্টিভ নেগোসিয়েশনস, কিন্তু এই আমেরিকার যে অফিসিয়ালরা তারা কিন্তু এটা বলছে যে বর্তমানে তাদের কাছে কোনো অ্যাক্টিভ যে নেগোসিয়েশন সেটা নেই, মানে কোনো আলোচনা কিন্তু হচ্ছে না। তারপর আবার এই ধরনের খবরও দেখতে পাবেন, নেক্সট স্টেপ ইন দ্য ওয়ার, ইরান ওয়ান্টস ব্লাড, মানে ইরান আরো বেশি এই যে যুদ্ধ সেটা চাইছে। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন, ট্রাম্প সেজ ইউএস ক্যান ফাইট ফর এভার, মানে এই আমেরিকা তারা কিন্তু সারা জীবন এই যে যুদ্ধ সেটা চালিয়ে যেতে পারে। আর এই ইরান তারা কি বলছে, এই ইরানের যে লিডার বিলিভ দে মাস্ট ইনফ্লিক্ট সিরিয়াস পেন অন দেয়ার এনিমিজ বিফোর নেগোসিয়েশন। মানে এই যেমন দেখতে পাচ্ছেন এই আল খামেনিকে মেরে দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে আরো অনেক সিনিয়র লিডার এদেরকেও মেরে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে ইরান বলে রেখেছে তারা এর যে বদলা সেটা খুব ভালোভাবে নেবে, এবং এই সব কিছু বদলা নেওয়ার পরে তারা এই নেগোসিয়েশনের যে ব্যাপারটা সেটা ভেবে দেখবে। মানে এক্ষুনি ইরান কিন্তু তাদের দিক থেকে যুদ্ধ বন্ধ করছে না, এই শত্রু দেশের ওপর আরো গভীর আঘাত করার পরে তারা এই যে যুদ্ধ সেটা বন্ধ করবে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে যুদ্ধ সেখানে আমেরিকার খরচও প্রচুর হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই ইরান তারা যে ড্রোনগুলো ছুঁড়ছে তার এক একটার খরচ এই অ্যাভারেজ $35,000 করে। তো সেখানে এই যে মিসাইল বা যেই সিস্টেমের মাধ্যমে এই ইরানের ড্রোনগুলোকে ধ্বংস করতে হচ্ছে তার এক একটার প্রাইস দেখতে পাচ্ছেন এই $2.1 মিলিয়ন করে, মানে $21 লাখ কাছাকাছি। তো এই $35,000 এক একটা ড্রোনকে ইন্টারসেপ্ট করতে বা ধ্বংস করতে এই আমেরিকার কিন্তু প্রতিবারে প্রায় $21 লাখ কাছাকাছি খরচা হচ্ছে। তো এর ফলে এই যে আমেরিকা তাদেরও প্রচুর ক্ষতি হচ্ছে। এই আমেরিকার সৈনিকদের মধ্যেও অনেক জায়গায় এর বিরোধিতা দেখা যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই আমেরিকার যে বিরোধী পার্টি রয়েছে তারাও কিন্তু এর নিন্দা করছে। আর বিভিন্ন কমোডিটি এখানে কেমন কি পারফরমেন্স দেখা যাচ্ছে, এই গোল্ড ফিউচার্স দেখতে পাচ্ছেন ফ্ল্যাট রয়েছে, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে সিলভার ফিউচার্স এখানেও সেরকম বড় কোনো তেজি নেই। বিশেষ করে এই যে ডলার ইন্ডেক্স সেখানে তেজি ফিরে আসার পরেই এই গোল্ড সিলভার এগুলোতে তেজি আসছে না, কারণ অনেকে মনে করছে এই সময় ডলারে ইনভেস্ট করা এটাই কিন্তু সব থেকে ভালো জিনিস হবে। তবে আমাদের মার্কেট বাড়লেও এই একটা জিনিস আমাদের এই চিন্তা বাড়াচ্ছে, সেটা হচ্ছে এই ক্রুড অয়েল। তো আজকে যেমন মার্কেট বেড়েছে তার সঙ্গে সঙ্গে যদি ক্রুড অয়েলের প্রাইসটা পড়তো তাহলে আমরা এই যে তেজি সেটার উপর বিশ্বাস করতাম। কিন্তু দেখতে পাচ্ছেন মার্কেট তো বেড়েছে কিন্তু এই যে ক্রুড অয়েলের প্রাইস সেখানে পতন দেখা যায়নি। এই WTI ক্রুড এটা 3% বেড়েছে, এবং এই ব্রেন্ট ক্রুড এটা তো প্রায় 83.5-এর কাছাকাছি চলছে। তো আজকের দিনের এই যে তেজি সেটা কিন্তু ট্র্যাপও হতে পারে। কিন্তু ধরুন রাতের দিকে এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা পড়ে গেল, তাহলে আমরা এই যে তেজি সেটার উপর কিন্তু বিশ্বাস করতে পারি। তবে এই রাশিয়া এরা তাদের দিক থেকে বলেছে তারা ইন্ডিয়াকে সব সময় এই যে ক্রুড অয়েল সেটা দরকারে সাপ্লাইও করবে। আর এই ইরান তারাও এই স্টেট অফ হরমুজ এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলছে। যেমন এই ইরানের অফিসিয়ালরা তারা তো তাদের দিক থেকে বলছে যে তারা এই স্টেট অফ হরমুজ এটাকে বন্ধ করে রাখেনি, কিন্তু দেখতে পাচ্ছেন এই রিপোর্টও সামনে আসছে যে স্টেট অফ হরমুজে প্রায় ডজনেরও বেশি এই যে এশিয়া ফ্ল্যাগড অয়েল ট্যাঙ্কার্স সেগুলো আটকে রয়েছে। মানে এশিয়ার ফ্ল্যাগ দেখা কোনো ট্যাঙ্কার দেখলেই এই যে ইরান তারা কিন্তু সেগুলো আটকাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই স্টেট অফ হরমুজের কাছাকাছি এই ইরান ওয়ারের কারণে প্রায় 23,000-এরও বেশি এই যে নাবিকরা তারা আটকেও রয়েছে। আর এগুলো অবশ্যই সোর্সের মাধ্যমে কিন্তু সামনে আসছে। আর এই ক্রুড অয়েলের যে সাপ্লাই এখানে বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে, তো সেটা আমরা বিভিন্ন কোম্পানির ডিসক্লেমার দেখেও বুঝতে পারছি। যেমন আমাদের ইন্ডিয়ান মার্কেটে একটা কোম্পানি রয়েছে এই MRPL, এরা কি করে থাকে এই যে ক্রুড অয়েল সেটা রিফাইন করে থাকে। তো দেখতে পাচ্ছেন তারা তাদের একটা রিফাইনিং ইউনিট এটা বন্ধ করে দিয়েছে। কিসের কারণে? কারণ এই যে এশিয়ায় ক্রুড অয়েল সাপ্লাই সেখানে ডিসরাপশন দেখা যাচ্ছে। আর অনেকেই প্রশ্ন করছেন ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ শুরু হয়েছে তো সেখানে ইন্ডিয়ার স্ট্যান্স কি রয়েছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়া বর্তমানে একদম এই যে নিউট্রাল স্ট্যান্স সেটা বজায় রেখে চলেছে। এই ইন্ডিয়া এরা যুদ্ধের পক্ষেও নয় এবং বিপক্ষেও নয়। এই যুদ্ধ থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায় ততটাই এই যে ইন্ডিয়া তারা চেষ্টা করেছে। এবং দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আজকের দিনে এই যে খামেনির মৃত্যু হয়েছে তো সেই ব্যাপারে সমবেদনা জানিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই ফরেন সেক্রেটারি মিটস তেহরান এনভয়, আমাদের এই যে ফরেন সেক্রেটারি রয়েছেন এই বিক্রম মিসরি, তিনি এই ইরানের যে এমবাসি রয়েছে সেখানে ভিজিটও করেছেন। আর এই মার্কেটটা ঠিকঠাক চলছিল, এই শেষের দিকে বড় তেজি আসার কারণ কি? তো এই সময় কিছু রিপোর্ট সামনে চলে এসেছে। তো কি সেই রিপোর্ট দেখতে
দেখতে পাচ্ছেন রিচ আউট টু সিআইএ, মানে এই আমেরিকার কাছে পৌঁছেছে কিসের ব্যাপারে, টু ডিসকাস এন্ড অফ কনফ্লিক্ট, মানে এই যে কনফ্লিক্ট চলছে সেটাকে বন্ধ করার ব্যাপারে। আর এই ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন, ট্রাম্প ইজ সেইং ইটস টু লেট, মানে ট্রাম্প তার দিক থেকে বলছে যে এটা অনেকটা দেরি হয়ে গেছে, আগে যদি তারা বলতো তাহলে এই যে নেগোসিয়েশন সেটার ব্যাপারে ভেবে দেখা যেত। আর যদিও এগুলো কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে, আর এই যে তথ্য এটাই কে জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে। এবং এই ইরান তারা তাদের দিক থেকে কি সিগন্যাল দিচ্ছে দেখতে পাচ্ছেন, উইলিংনেস টু এন্ড নিউক্লিয়ার প্রোগ্রাম ফর অ্যাকসেপ্টেবল ইউএস অফার। তো এই আমেরিকার সব থেকে বড় প্রবলেম কি, যে ইরান তারা এই যে নিউক্লিয়ার প্রোগ্রাম সেটা চালিয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন ইরান এরকম সিগন্যাল দিয়েছে কিসের ব্যাপারে, টু এন্ড নিউক্লিয়ার প্রোগ্রাম, মানে তারা তাদের দিক থেকে এই যে নিউক্লিয়ার প্রোগ্রাম এটা বন্ধ করতে চায়, কিন্তু তার পরিবর্তে কি করতে হবে দেখতে পাচ্ছেন, এই অ্যাকসেপ্ট করা যাবে এরকম ভালো অফার এই আমেরিকাকে দিতে হবে। মানে আমেরিকা যদি ইরানকে খুব ভালো অফার দেয় তাহলেই কিন্তু এই যে ইরান তারা এই যে নিউক্লিয়ার প্রোগ্রাম এটা বন্ধ করে দেবে। আর এই ইরান এরা যদি নিউক্লিয়ার প্রোগ্রাম এটা বন্ধ করে দেয় তাহলেই এই যে যুদ্ধ এটা বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইরানের একটা স্টেট রান সংবাদ মাধ্যম রয়েছে, এই আইআরএনএ তারা কি রিপোর্ট করছে, দ্যাট ইরান ওয়ান্টেড টু অ্যাচিভ এ পজিটিভ আউটকাম ইন এক্সচেঞ্জ, মানে নিউক্লিয়ার যে প্রোগ্রাম বন্ধ করবে তারা তার পরিবর্তে তারা একটা ভালো আউটকাম পেতে চায়। ইন্ডিকেটিং ইরানস নেগোসিয়েশন পজিশনস রিমেন ওপেন টু ডিপ্লোম্যাটিক সলিউশন আন্ডার ফেভারেবল টার্ম, মানে তারা বলতে চাইছে এই আমেরিকার দিক থেকে তারা যদি কোনো ফেভারেবল অফার পায় তাহলে এই নেগোসিয়েশন এর মাধ্যমে কিন্তু যুদ্ধ বন্ধ হওয়া সম্ভব। তো এই ইরানের দিক থেকে বর্তমানে এই যে যুদ্ধ সেটা বন্ধ করার ইচ্ছাও দেখা গেছে, তবে এর জন্য আমেরিকাকে ভালো অফার দিতে হবে। এবং দেখুন এই যে যুদ্ধ চলছে এখানে সব দেশেরই খরচ এটা বাড়ছে, যেমন এই পেন্টাগন তার একটা অনুমান সামনে রেখেছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই ইরানের সঙ্গে যুদ্ধে তাদের প্রায় এই $1 বিলিয়ন কিন্তু পার ডে খরচ হচ্ছে। এই যে ইরান তারা কি করছে, আমেরিকার বিভিন্ন যে দেশ রয়েছে যে সমস্ত দেশের ঘাঁটি থেকে এই আমেরিকা ইরানের উপর অ্যাটাক করেছিল সেখানে এই ইরান এরা ড্রোনের মাধ্যমে মিসাইলের মাধ্যমে অ্যাটাক করছে। তো সেই সমস্ত প্রতিটা দেশেই আমেরিকাকে কি করতে হচ্ছে, তাদের যে অ্যান্টি মিসাইল সেগুলো সাপ্লাই করতে হচ্ছে। এবং এতগুলো দেশে এই যে অ্যান্টি মিসাইল সেটা সাপ্লাই করার জন্য এই আমেরিকারও ক্ষতি হচ্ছে। এই আমেরিকাও চাইছে তাদের দিক থেকে এই যে যুদ্ধ সেটা বন্ধ করার। এবং এই রিপোর্ট আসার পরেই আমাদের যে ইন্ডিয়ান মার্কেট এখানে এই যে তেজিটা দেখতে পাচ্ছেন এটা এসেছে, প্রায় দেখতে পাচ্ছেন 1.5% কাছাকাছি বেড়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ভিক্স যেটা দেখতে পাচ্ছেন এই যুদ্ধ শুরু হওয়ার পরে এই অল্প দিনে প্রায় 60% কাছাকাছি বেড়ে গিয়েছিল, সেখানে আজকের দিনে বড় পতন আসে। এই একদিনই আমাদের যে ভিক্স এটা 15% পড়ে যায়। তো এই ভিক্স এটা যত নিচের দিকে থাকবে এখান থেকে কি সংকেত পাওয়া যায় যে মার্কেটে স্টেবিলিটি ফিরছে। আর এগুলো তো গেল যুদ্ধের খবর, এবার চলুন আমাদের ইন্ডিয়ান মার্কেটের স্টক স্পেসিফিক একটু নিউজ দেখে নিই। যেমনটা দেখতে পাচ্ছেন হিন্ডালকো ইন্ডাস্ট্রি এটা 3.79% বেড়েছে। এর পেছনের কারণ কি, যেমনটা দেখতে পাচ্ছেন হিন্ডালকো শেয়ার সার্চ নিয়ারলি 7% অন শাটডাউন অফ অ্যালুমিনিয়াম স্মেল্টার ইন কাটার। তো একটা রিপোর্ট এর মাধ্যমে এটা সামনে আসছে যে অনগোয়িং ওয়ারের কারণে এই কাতালাম নামে একটা কোম্পানি রয়েছে যেটা দেখতে পাচ্ছেন মেজর অ্যালুমিনিয়াম স্মেল্টার, যেখানে দুটো কোম্পানি জয়েন্ট ভেঞ্চার রয়েছে এই হাইড্রো এবং তার সঙ্গে সঙ্গে কাতার অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারিং কো, তারা কি করতে চলেছে, হ্যাজ স্টার্টেড এ কন্ট্রোল শাটডাউন অফ ইটস অ্যালুমিনিয়াম প্রোডাকশন, মানে তারা তাদের যে অ্যালুমিনিয়াম প্রোডাকশন সেটা বন্ধ করতে চলেছে, আস্তে আস্তে তারা বন্ধ করছে। এবং এরই একটা কম্পিটিটর এটা হচ্ছে এই হিন্ডালকো, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ন্যাশনাল অ্যালুমিনিয়াম এরাও এই যে অ্যালুমিনিয়াম প্রোডাকশন সেটা করে থাকে। তো এদের একটা কম্পিটিটর আস্তে আস্তে এই যে অ্যালুমিনিয়াম তার প্রোডাকশন বন্ধ করছে এই যুদ্ধের কারণে। তো সেই কারণে এরা কিছুটা ফেভার পেতে পারে এবং তার জন্য এই স্টকগুলো বেড়েছে। তবে যেভাবে বেড়েছে দেখতে পাচ্ছেন তেমনই এই কাতারের কোম্পানিটা যখন আবার এই প্রোডাকশন শুরু করে দেবে এই কোম্পানিগুলোতে আবার কিন্তু পতন আসতে পারে। তারপরে মাঝগাঁওটক শিপ বিল্ডার 7.80% বেড়েছে। এইখানে একটা বড় রিপোর্ট সামনে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন কি রিপোর্ট সামনে আসছে, যে এই কোম্পানিটা 99,000 কোটি টাকার একটা ডিফেন্স ডিল সাইন করেছে এবং কোম্পানির মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন এই 94,000 কোটি, মানে মার্কেট ক্যাপের তুলনায় বড় একটা অর্ডার এই কোম্পানির সঙ্গে সাইন করা হয়েছে। এরকম রিপোর্টেই কিন্তু স্টকে বড় তেজি এসেছে। এবং এই খবরে একই সেক্টরে কাজ করা কোম্পানি জিআরএসি এতেও এই তেজি এটা ফিরেছে। তার সঙ্গে সঙ্গে কোচিন শিপইয়ার্ড এখানেও দেখতে পাচ্ছেন 4% তেজি দেখা যাচ্ছে। এরপরে কোল ইন্ডিয়া লিমিটেড এটা বেড়েছে 2.95%। কিসের কারণে বেড়েছে, বর্তমানে ক্রুড অয়েল তার সঙ্গে সঙ্গে এই যে গ্যাস এগুলোর প্রাইস বাড়ছে, তো সেই কারণে এই যে কয়লা এর যে চাহিদা সেটা বাড়বে। তার সঙ্গে সঙ্গে আবার অনেক অ্যানালিস্ট ভালো টার্গেটও দিয়েছে, যেমন দেখতে পাচ্ছেন এই ইরানের ওয়ারের কারণে কি হয়েছে, এই গ্লোবাল কোল প্রাইস এখানে বৃদ্ধি দেখা গেছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যানালিস্ট এই আপবিট হতে পারে এরকম তথ্য সামনে রেখেছে। মানে অ্যানালিস্ট মনে করছে এই কয়লার দাম বেড়ে যাওয়ার কারণে কোম্পানিগুলোর পরবর্তী যে নাম্বার সেগুলো ভালো আসবে। অ্যানালিস্ট সে হায়ার ই অকশন প্রিমিয়ামস কুড সাপোর্ট আর্নিং, মানে এই অকশনে এই যে প্রিমিয়াম এটা বেশি পাওয়া যাবে এবং এর জন্য কোম্পানির যে আর্নিং
আর্নিং এটা বাড়তে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে সিটি ব্রোকারটা রয়েছে তারা কোম্পানির যে টার্গেট প্রাইস সেটা বাড়িয়েও দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পুট স্টক ইন 90 ডে ক্যাটালিস্ট ওয়াচ, মানে 90 দিনের মধ্যে ভালো একটা আপসাইড দেখা যেতে পারে। কেমন কি টার্গেট প্রাইস দিয়েছে, এর আগে পুরোনো টার্গেট দিয়েছিল 415, সেখান থেকে বাড়িয়ে করেছে 430, বর্তমানে কতই চলছে, বর্তমানে 448-এ চলছে। তো আগের থেকে এই যে টার্গেট প্রাইস এটা বাড়িয়ে দিয়েছে, যার কারণে স্টকে তেজি ফিরেছে। এরপরে আরো কিছু কোম্পানি যেগুলো এই যুদ্ধের কারণে পড়েছিল, তো কিছুটা পজিটিভ মোমেন্টাম তৈরি হওয়াতে এইগুলোতে তেজি ফিরেছে। যেমন আদানি পোর্টস দেখতে পাচ্ছেন 4.25% বাড়া, তারপরে এই লার্সেন টুব্রো এটাও 4.25% বেড়েছে। তারপরে একটি কোম্পানি এলটি ফুডস লিমিটেড, তো এই যুদ্ধের সময় করে এই যে এলটি ফুডস এখানে বড় পতন এসেছিল, এইখানে দেখতে পাচ্ছেন একটা শার্প পতন এই যে এলটি ফুডস এখানে দেখা গিয়েছিল। কারণ এই সময় এই কোম্পানির মেন যে ব্যবসা রয়েছে এই বাসমতি চালের এক্সপোর্ট, তো সেখানে প্রবলেম দেখা যাচ্ছিল। এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন বড় বাইং এর সঙ্গে সঙ্গে খুব ভালো একটা তেজি ফিরে এসেছে, এই 17% বেড়েছে। দেখতে পাচ্ছেন এলটি ফুড সার্চ 14% অ্যাজ জিওপলিটিক্যাল ফিয়ার্স সাবসাইড, মানে এই যে জিওপলিটিক্যাল টেনশন সেটা কিছুটা কমেছে, এই কারণে স্টকে তেজি ফিরেছে। তারপরে আর ইনফ্রা 4.99% বাড়া, নবীন ফ্লোরিন এটা বেড়েছে 6.65%, তো এটা কেমিক্যাল সংক্রান্ত কোম্পানি। তারপরে এসজিবিএন 6.65% বেড়েছে। কির্লোস্কার অয়েল ইঞ্জিনস লিমিটেড এটাও 4% বাড়া। তো এই ক্যাপিটাল গুডস সংক্রান্ত কোম্পানিগুলোতেও তেজি ফিরেছে। তারপরে এই কামিন্স ইন্ডিয়া এটাও দেখতে পাচ্ছেন ক্যাপিটাল গুডস কোম্পানি 5.5% বেড়েছে। পেট্রোনেট এলএনজি এটা বেড়েছে 5.36%। এই ওয়েলস্পুন কর্প এটা 3.5% বাড়া। আর এরপরে যদি পড়া শেয়ারগুলো একবার দেখে নিই, তো অনেক শেয়ার পড়ার লিস্টেও রয়েছে, যেমন এই নেটওয়েব 6.5% ডাউন, তারপরে এই অ্যাজিস ভোপাক এটাই 5% পড়েছে। তারপরে স্যাগিলিটি 3.78% ডাউন হয়েছে। অ্যাপেল 3i এটা 2.98% ডাউন। তারপরে প্রাজ ইন্ডাস্ট্রি 2.41% পড়লো। হোম ফার্স্ট ফাইন্যান্স 2.55% ডাউন। তারপরে কেপিআইটি টেক এটাও প্রায় 2.5%-এর কাছাকাছি। এবং এই রিলায়েন্স পাওয়ার এটাই 2.24% পড়েছে। আর এরপরে চলুন একবার নিফটি ফিফটি দেখে নিই। এই নিফটি ফিফটিতে দেখতে পাচ্ছেন আজকের দিনে 38টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 12টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। তো এই ইন্ডেক্সেও দেখতে পাচ্ছেন একটা পড়া শেয়ারের সামনে প্রায় কিন্তু 3খানা বাড়া শেয়ার রয়েছে। এখানেও এই যে সিচুয়েশন এটা ভালো রয়েছে। আর এই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো ভালো এবং খারাপ পারফর্ম করলো, যেমন তা দেখতে পাচ্ছেন আদানি পোর্টস 3.82% বেড়েছে, হিন্ডালকো 3.79% বাড়া, এই এলটি বেড়েছে 3.72%, বেল 3.39% এবং এই এনটিপিসি 3.18% বাড়া। আর পড়েছে কোনগুলো, যদি এখানে পড়া শেয়ারের কথা বলি, এখানে টেক মাহিন্দ্রা 1.38% পড়েছে, এটাই আইটি সেক্টর থেকে বিলং করছে। তারপরে আইসিআইসিআই ব্যাংক এটা 0.89% ডাউন। তারপরে এসিএল টেক এটাও আইটি সেক্টরের 0.61% পড়েছে। তারপরে এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটা 0.51% পড়েছে এবং তারপরের কোম্পানিটাও আইটি সেক্টরের এই যে টিসিএস এটাই 0.49% ডাউন হয়েছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।